সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিতদের সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনার বিষয় রেখেছি আজ প্রধান উপদেষ্টার সাথে জনাব তারেক রহমানের একটি বৈঠক হচ্ছে, যমুনায় অনুষ্ঠিত হচ্ছে। এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং এই বিষয়টি নিয়ে কথা বলবো। বৈঠক শেষ হয়েছে, এই বৈঠকের বিষয়বস্তু কি আছে, কি হতে পারে, সে বিষয়গুলো নিয়ে কথা আমরা মূলত বলবো এবং সেই সাথে নির্বাচন সম্পৃক্ত অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে আসবে। আমাদের সাথে আজকে আলোচনায় অংশ নিয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক, তিনি আমাদের সাথে আছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দুজনকেই স্বাগত জানাচ্ছে এবং কিছুক্ষণ আগেই যমুনায় আমরা জানি যে প্রধান উপদেষ্টার সাথে জনাব তারেক রহমান সস্ত্রীক এবং সন্তান সহ মানে জাইমা রহমান এবং জুবাইদা রহমান সহ পরিবার সহ দেখা করতে গেছিলেন। বৈঠকটি সম্পর্কে একটুখানি জেনে মানে কি ধরনের আলোচনা হতে পারে এই নির্বাচনের আগ দিয়ে এই বৈঠকটিকে অনেকেই অনেকভাবে দেখছেন। এটি কি ধরনের সাক্ষাৎ ছিল, এটি যদি একটু মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনি কি শুরু করবেন কিনা? ধন্যবাদ। আমি সন্ধ্যা থেকেই টেলিভিশনে দেখছিলাম, প্রায় 7টার দিকে উনি সম্ভবত আমরা যতদূর জানি এটা সৌজন্য সাক্ষাৎ। তো এরপরে এখন পর্যন্ত আমরা আমরা স্টুডিওতে ঢুকবার সময় আমরা শুনলাম যে শেষ হয়েছে, বেরিয়েছেন, বাট কোনো কমেন্ট করেন নেই। এবং এটা অ্যাবসলিউটলি একটি সৌজন্য সাক্ষাৎ আমি মনে করি। এবং যে প্রধান উপদেষ্টা গত 13ই জুন লন্ডনে তারেক রহমানের সাথে যে বৈঠক করেন দেশের পরিস্থিতি নিয়ে, তারপরে আমরা দেখি যে দেশে একটা নির্বাচনের আবহ শুরু হয় এবং প্রধান উপদেষ্টা এই পর্যন্ত তার কথা রেখেছেন। এবং তারেক রহমান বাংলাদেশে 25 তারিখে আসার সময় তিনি যে সৌজন্যতা দেখিয়েছেন, তার যে নিরাপত্তার ব্যাপারে তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 30শে আগস্ট মৃত্যুবরণের পরে 31শে আগস্ট তিনি জানাজায় সশরীরে ছিলেন। এবং সেই সব কিছু মিলিয়ে প্রধান উপদেষ্টা তারেক রহমান এবং তার পরিবারের প্রতি তিনি ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় দায়িত্ব থেকে যে সৌজন্যতা দেখিয়েছেন, আমি মনে করি যে কোনো মানুষ হলেই, যে কোনো কেউই এটা তার প্রধান উপদেষ্টা অথবা ব্যক্তি ডক্টর ইউনূসের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করতেন। এবং তারেক রহমান আমি মনে করি যে আমাদের ডক্টর ইউনূসের সাথে যে সৌজন্য সাক্ষাৎ করেছেন, এটা নেহায়েতই আমি মনে করি এটা রাজনীতির উপরে ধরা যায়, রাজনীতির ঊর্ধ্বে ধরা যায় যে তিনি এটা উচিত প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হওয়াটা। বরঞ্চ আমি মনে করি যে দেশনেত্রী খালেদা জিয়ার এই মাঝপথে যদি মৃত্যু না হতো, হয়তো এই সাক্ষাৎকারটা আরও আগেই হতো। তো আমি সবশেষে বলতে চাই যে শেষ বালে যার সব ভালো তার। প্রধান উপদেষ্টা সম্বন্ধে আমাদের অনেক সমালোচনা আছে, অনেক দ্বিমত আছে, অনেক ভিন্ন মত আছে, অনেক বিষয়। কিন্তু তিনি যদি আমাদের একটি অর্থবহ, একটা জেনুইন, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন তিনি সঠিকভাবে করতে পারেন। এবং আমি মনে করি প্রধান উপদেষ্টা তিনি তার সৌজন্যের অভাব নেই, কিন্তু তিনি একই সাথে যে আমাদের অভিভাবক হিসেবে তিনি রুলারও হবেন, মানে শাসকও হবেন একই সাথে। এটাও দুটাই তিনি শাসকের যেটা দণ্ড সেটাও তিনি হাতে নেবেন, নিয়ে যদি একটা সুষ্ঠু জনগণের প্রত্যাশা পূরণের মতো যে নির্বাচনটা সেটা করতে পারেন, তাহলে আজকের যে সৌজন্য সাক্ষাৎ এটা আরো অনেক বেশি সফল হবে এবং দেশবাসী অনেক খুশি হবে, সবার জন্য, আমাদের সবার জন্য তখন সুসংবাদ হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। এই আলোচনাটার রেশ ধরে আমি সারওয়ার তুষার, আগামীকাল কি কোনো গণমাধ্যমে আমরা এই সৌজন্য সাক্ষাৎটি নিয়ে এনসিপির পক্ষ থেকে কোনো রকমের প্রতিক্রিয়া পাবো? মানে আমরা জানি যে তারেক রহমান যার সাথে দেখা করছেন না কেন, বলা হচ্ছে যে তারেক রহমান কেন এই ব্যবসায়ী মহল কেন যাচ্ছে তার সাথে দেখা করতে। আমরা জানি যে তারেক রহমানের সাথে রিক্সা ভ্যান চালক সমিতি যারা আছে তারাও গিয়ে দেখা করেছে। তো প্রধান উপদেষ্টার সাথে বিএনপি চেয়ারপারসন মানে চেয়ারম্যান হিসেবে দেখা করতে যাওয়া কিন্তু একটা বড় ব্যাপার। কোনো অভিযোগ কি আসবে এনসিপির তরফ থেকে? আপনাকে ধন্যবাদ। অভিযোগের বিষয় না, বিষয়টা হচ্ছে যে আগে আমাদের জানতে হবে যে আলোচনার বিষয়বস্তুগুলো কি কি ছিল। সেটা জানার পরে আমরা যদি দেখি যে এখানে যেহেতু সামনে তারেক রহমান সাহেব কিন্তু এখন একটা দলের প্রধান, যেমন এটা যেমন সত্য তিনি একজন প্রার্থীও, ফলে এখানে লেভেল প্লেয়িং ফিল্ডের একটা বিষয় আছে।
ফলে আমরা যদি দেখি যে আলোচনার বিষয়বস্তুর ক্ষেত্রে এমনিতে যে কোনো দলের প্রধান, অতীতেও আমাদের দলের প্রধানের সাথেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে, জামায়াত ইসলাম কিংবা অন্যান্য দলের নেতাদের সাথেও তিনি নিয়মিত সাক্ষাৎ করেছেন। ফলে এটা সৌজন্য সাক্ষাৎ হলে আমাদের সেটা নিয়ে কোনো আপত্তি থাকার কোনো কারণ নেই। কারণ যেহেতু বিশেষত তিনি যেহেতু লম্বা সময় দেশে ছিলেন না, ফলে তিনি দেশে আসার পরে পার্টির সকল দায়িত্ব বুঝে নেওয়ার পরে তিনি দেশের প্রধানের সাথে এই মুহূর্তে সরকার প্রধানের সাথে দেখা করবেন, এটা সাধারণ ব্যাপার, মানে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বিষয়বস্তুর পরে আমরা বুঝতে পারবো, কিংবা যেটা আমরা লন্ডন মিটিং এর পরে যে সমালোচনাটা করেছিলাম, যে লন্ডন মিটিং এর পরে আমরা প্রশাসনের কিছু আচরণ দেখতে পেয়েছি যেটা আমাদের কাছে মনে হয়েছে পক্ষপাতদুষ্ট। এখন আজকের এই মিটিং এর পরে যদি দেখা যায় যে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি ফিল্ড লেভেলে কিংবা ন্যাশনাল লেভেলেও, তখন আমরা সেটার ন্যায্য সমালোচনা করতে হলে করব। কিন্তু শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা এই রাজনীতিতে আমরা করি না। আমরা মনে করি রাজনীতিতে আগে তো মানে দেখা সাক্ষাৎ, বিভিন্ন দলের একসাথে বসার এটা চর্চাই ছিল না বাংলাদেশে। এখন আমরা তো চাই যে কোনো কিছু আমরা রাজপথের সংঘাত হবে না, আমরা আলোচনা টেবিলে বসে সমাধান করতে পারবো। যেমন গত 1.5 বছর কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে আমাদের দেশ যে শান্তিপূর্ণ ছিল মোটা দাগে, বিশেষত যেটা হয় আর কি, যে আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত হয়, এটা যে বড় দাগে হয় না, এটা একটা প্রধান কারণ কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সমস্ত দল একসাথে কিন্তু বসেছে, বসে তারা কিভাবে আগামী সংস্কার রূপরেখাটা কি হবে সেটা নিয়ে তারা আলোচনা করেছে। এবং এটা কিন্তু একটা বড় কারণ যে মোটামুটি সব কিছু প্রত্যেকটা দলের ব্যাপারে আপনি বেশ কিছু অভিযোগ করতে পারবেন, বিএনপিরও বেশ কিছু আচরণ কিংবা বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করার সুযোগ রয়েছে। কিন্তু যেটা আমি বলছি যে ক্ষমতা কেন্দ্রিক যে আপনার মানে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা পাওয়ার ট্রানজিশন করবে, এটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা নিয়ে সংঘাত হচ্ছে না। মানে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন এসেছে, আপনি গুণগত পরিবর্তন, এটা হচ্ছে একটা গণঅভ্যুত্থানের একটা চাপ আছে যে আপনাকে গুণগত পরিবর্তন করতে হবে, এটা জনগণের চাপ আছে। এই কারণে সকল রাজনৈতিক দল একটা, আমি বলবো যে একটা সংযম দেখিয়েছে, মানে দেখানোর চেষ্টা করেছে। আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ডাকসুর যে নির্বাচনটা খুব বেশ আলোচিত নির্বাচন, এই নির্বাচনের সময় যখন কিছু চেষ্টা করা হলো যে ভোট কারচুপি হচ্ছে ইত্যাদি, কিন্তু আপনি দেখছেন ভোটাররা কিন্তু এই ধরনের কোনো অভিযোগ করে নাই। এবং দুই বড় দল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশ ঘিরে তারা কিন্তু এক ধরনের অবস্থান নিয়েছে, কিন্তু কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকে নাই এবং কোনো সংঘাতের পরিস্থিতিও হয় না। এটাও কিন্তু একটা বিরাট পরিবর্তনের ব্যাপার। কেন এই পরিবর্তন? কারণ দুইটা দলই উপলব্ধি করেছে যে শিক্ষার্থীরা কোনো ধরনের এই ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি কিংবা সংঘাত, ককটেল ফোটানো, এগুলো আর এখন বরদাস্ত করবে না বা পছন্দ করবে না। ফলে এই যে তাদের মানে ইমোশনের প্রতি কিংবা ফিলিং এর প্রতি একটা রেসপেক্ট দেখানো দলগুলোর পক্ষ থেকে, এটা আমি বলবো যে তাদের কাণ্ডজ্ঞানের জায়গা থেকে তারা এটা করেছে এবং এটা খুব মানে প্রশংসা করার মতো কাজ করেছে। এই ধারাটা যেন অব্যাহত থাকে, এটা আমরা আমাদের দিক থেকে চাওয়া হবে। এই ধারাটা অব্যাহত থাকবে, এটা আমরা সাধারণ যারা ভোটাররা আছি বা যারা সাধারণ মানুষ আছি তারাও সেটাই আশা করতে চাই যে এই ধারাটাই অব্যাহত থাকবে। কোনো রকমের সহিংসতা আমরা দেখব না এবারের ইলেকশনে। অন্তত বাংলাদেশের জনগণ অনেক সচেতন হয়ে গেছে, তারাও সহিংসতা চায় না। এবার আসি একটু জোট প্রসঙ্গে। এনসিপি এবং জামাতে ইসলামী জোট সর্বশেষ অবস্থা একটু যদি সারওয়ার তুষার আপনার কাছ থেকে শুনতে পেতাম। যদি এই সর্বশেষ অবস্থা, আমার ধারণা সারা দেশের মানুষ এখন আপডেট পেয়েছে যে আপনি একটা সংবাদ সম্মেলন হলো একটু আগে, এখানে 11 দলের যে জোট, এই জোটের পক্ষ থেকে প্রত্যেকটা দলের প্রধান শীর্ষ নেতৃবৃন্দ তারা সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তারা কে কতগুলো আসনে জোটের পক্ষ থেকে নির্বাচন করবেন সেই ব্যাপারটা ঘোষণা করা হয়েছে এবং প্রার্থী কারা হবে ওই সকল আসনে, এটা 2-1 দিনের মধ্যেই আপনাকে মানে জোটের পক্ষ থেকে চূড়ান্ত করা হবে। কারণ আপনি জানেন যে 20 তারিখ হচ্ছে মনোনয়ন প্রত্যাহারের সর্বশেষ ডেট, এর আগে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে সর্বশেষ যে জোট নিয়ে যেহেতু বিভিন্ন দল, প্রত্যেকটা দলই আসলে সাংগঠনিক রাজনীতি করেছে এবং প্রত্যেকটা দলেরই বিভিন্ন আসনে বেশ সাংগঠনিক কার্যক্রম আছে, ফলে আসন সমন্বয় করা এটা একটা চ্যালেঞ্জিং কাজ। কিন্তু যখন বিশেষত 11টা দল এবং বিভিন্ন প্রত্যেকটা দলেরই বেশ শক্তিশালী সংগঠন আছে তৃণমূল পর্যায়ে, ফলে আসন সমন্বয় একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করে বা সবার মধ্যে সমন্বয় করে সবাইকে সন্তুষ্ট রেখে আপনার এই ঘোষণা পর্যন্ত আসাটা একটা ব্যাপার ছিল, তাতে কিছু সময় লেগেছে। কিন্তু আমার ধারণা এখনো যেটুকু কনফিউশন কিংবা দ্বিধা রয়ে গেছে সেটাও আগামীকালকের মধ্যে কেটে যাবে। আর এনসিপির সবশেষ প্রাপ্তি কতটুকু? সেটা ঘোষণাই করা হলো 30টা আসন। 30টা আসন আমরা আগেই আমরা ড্রপ করেছি 44টা আসনে, তার মধ্যে থেকে 30টা আসন আমরা জোটের পক্ষ থেকে নির্বাচন করব এবং 14টা আসনে হয়তো আমরা উইথড্র করব দলের সিদ্ধান্তের বা নির্দেশনার মোতাবেক। এনসিপি এবং জামায়াতে ইসলামের এই যে 11 দলের জোট যেটি আমরা বলছি, মুশাররফ আহমেদ ঠাকুর, বিএনপির উপর চাপ কতটুকু পড়তে যাচ্ছে মনে হয়? মানে বিএনপির উপর কোনো প্রেশার ক্রিয়েট করার জন্য কি এরকম ধরনের একটা জোট হয়েছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখুন,
জোটের রাজনীতিটা হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে আদর্শিক আর একটা হচ্ছে ইস্যুভিত্তিক সমঝোতা। তো এখানে বিষয়টা তো খুব একটা আদর্শিক বিষয় নাই, এখানে তারা নিজেরাই বলছেন যে এটা নির্বাচনী ইস্যুভিত্তিক একটা সমঝোতা। তো সেখানে অলরেডি আপনি দেখবেন যে যারা এই জোটের প্রথম উদ্যোক্তা, সেটা হচ্ছে যে ইসলামী আন্দোলন এবং জামায়াতে ইসলামী, তারা প্রথম বেসিক্যালি উদ্যোক্তা এবং তারাই প্রথম স্টেটমেন্ট করেন যে আমরা পারস্পরিক যে আগে যে বলতাম যে শিবির বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল, এগুলি তো ঠিক আছে, বাট এইগুলো রেখেই আমরা জেনেই, যেমন আজকেও জামাতে ইসলামী আন্দোলনের একজন বলছেন যে জামাতের সাথে আমাদের আকিদাগত কোনো মিল নাই, মানে বিশ্বাসগত কোনো মিল নাই। তো এইসব মিল নাই তো বলে তারপরে বলছেন যে আমরা যেহেতু একটা নির্বাচনী ইস্যু ভিত্তিক একটা আমরা ঐক্য করেছি, বাট আমাদের এক্সপেকটেশন অনুযায়ী, আমাদের প্রত্যাশা অনুযায়ী আমাদের আসন সমঝোতা হয় না, এই জন্য আমরা একমত না। আমরা হয়তো নিজেরা নির্বাচন করবে কিনা তাও এখনো ঠিক করে না, এখন সময় আছে। বিএনপির সাথে জোটের এক ধরনের মানে গুঞ্জন শোনা যাচ্ছে। এইরকম তো এর আগেও কথা বলেছে যে ইসলামী আন্দোলন, বিএনপির সাথে, বিএনপি ইসলামী আন্দোলনের সাথে কথা বলেছে, এনসিপির সাথে কথা হচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে ইস্যুভিত্তিক আন্দোলনে, ইস্যুভিত্তিক ঐক্যে যে ঘটনাটা আমরা দেখলাম এইবার, সেটা হচ্ছে যে ধরুন আপনি এনসিপির সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে স্নেহ এবং শ্রদ্ধা। আমরা যখন তাদের বয়স এবং রাজনীতির বয়স দুটো মিলাই, তখন আমরা তাদেরকে স্নেহর চোখে দেখি। আবার যখন জুলাই আগস্ট আন্দোলনে তাদের যে সাফল্য, বীরগাথা, এটার জন্য আমরা শ্রদ্ধাও করি। এই দুটো একটা সংমিশ্রণ আছে, স্নেহ শ্রদ্ধার সংমিশ্রণ আছে, বা শ্রদ্ধা স্নেহের সংমিশ্রণ আছে। তো সেই ক্ষেত্রে এনসিপিকে ধরুন সবাই চাইবে যে একটা মধ্যপন্থার দল তারা ডিক্লেয়ার করেছেন যে ঘোষণাপত্র আমরা এখনো হাতে পাইনি। ঘোষণাপত্র হাতে না পাইলেও তারা বলছেন যে সবাই একটা, কেউ ধরুন বামপন্থার থেকে আসছে, কেউ ডানপন্থার থেকে আসছে, কেউ জামাতে ইসলামের ইয়ের থেকে বেরিয়ে আসছেন। তো সেই এদের তারা সবাই বললেন যে একটা মধ্যপন্থা রাজনীতি করবেন। তো বাংলাদেশে একটা মধ্যপন্থা, চরম ডানপন্থা বা সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলো এবং বিএনপি নিজেরা দাবি করে যে একটা মধ্যপন্থার দল। আওয়ামী লীগকে যদি জিজ্ঞেস করতেন তাইলে বলতো আমরা একটা মধ্যপন্থার দল বা একটু বাম ঘরানার মধ্যপন্থী দল। তো সেই ক্ষেত্রে আজকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, আওয়ামী লীগ একেবারে যখন এই শূন্যস্থানটা তো কেউ না কেউ পূরণ করবে, এই মধ্যপন্থা রাজনৈতিক দল বিএনপিকে যে পছন্দ করে না, বাট মধ্যপন্থা রাজনীতিটা পছন্দ করে, এই লোকগুলি কোথায় যাবে? এই লোকগুলো তো সমাজেই থাকবে। তো এই লোকগুলি চরম বামপন্থার দিকেও যাবে না, চরম ডানপন্থার দিকেও যাবে না, এবং সে বিএনপিকেও ধরুন পছন্দ করে না কোনো কারণে, লেগেসি থাকতে পারে না, তো সে বিএনপিকে পছন্দ করে না। এই লোকগুলি কোথায় যাবে? এই লোকগুলি যাওয়ার কথা ছিল এনসিপিতে। এবং আমরা এনসিপির মধ্যে ধরুন সম্ভাবনাটা দেখতাম আগামী 40 থেকে 50 বছর তারা বাংলাদেশের রাজনীতিটা দল কোনটা না, পুরো রাজনীতিতে তারা ধাপিয়ে বেড়াবে, মানে পুরো রাজনীতিটাকেই তারা রাজনীতিতে অবদান রাখবে। তো এইটা আমি মনে করি যে এই জায়গাটা কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়েছে জামাতের সাথে, ওই জামাত এবং অন্যান্য চরম ডানপন্থার সাম্প্রদায়িক দলগুলির সাথে যখন ঐক্য হবে। তো সেই ক্ষেত্রে এখন আপনি কোয়েশ্চেনটা আমাকে করবেন যে আপনি যখন করছিলেন জামাতের সাথে, শেষ করেছি 1 মিনিটে, জামাতের সাথে যখন আপনি ঐক্য করেছিলেন তখন এটা ফ্রাস্ট্রেটেড হয় নাই? আমার উত্তরটা হচ্ছে একেবারে এক সেন্টেন্সে, আমি যখন করেছি আমার হাতে ছিল 275 আসন আর জামাতের কাছে ছিল 225 আসন বা 18 আসন। মানে বিএনপি জামাতে বিলীন হয়েছিল না, কিন্তু এনসিপি বিলীন হয়ে গেল, জামাত বিএনপির ভিতরে ছিল। ওকে 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 এই প্রশ্নটা সরওয়ার তুষার আপনার কাছে রইলো। এত সুন্দর করে বললেন মোশাররফ আহমেদ ঠাকুর, আমি হয়তো বা একটু কঠিন করে বলবো যে কেন এই জোট গঠন করতে হলো। একটা বিরতির পরে ফিরে এসে দেশ সাম্প্রতিকে থাকুন সঙ্গে। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আলোচনায় ফিরতে চাই। আলোচনাটা এই অংশে করতে চাই সরওয়ার তুষার আপনাকে দিয়ে। অনেক জ্বালাময়ী স্লোগান দুটি, ক্ষমতা না জনতা,
আপোষ না, সংগ্রাম সংগ্রাম সংগ্রাম। মধ্যপন্থার দল এনসিপি হবে, অনেকেরই আশা ছিল, প্রত্যাশা ছিল, এবং সেই প্রত্যাশার অনেকখানি বলবো যে প্রত্যাশা মানে পূরণে ব্যর্থ হলো এনসিপি, অনেকে বলছেন। এবং এনসিপির রাজনৈতিক এক ধরনের মৃত্যু হয়েছে, আত্মঘাতী একটা ডিসিশন। জামাতে ইসলামের এই 11 দলের মধ্যে গিয়ে এনসিপি ভেড়া, এবং এনসিপি জামাতে বিলীন হয়ে গেছে, এমন ধরনের মন্তব্য কিন্তু আসছে। বিশেষ করে ঘরের ছেলেরা ঘরে ফিরে গেছে, এই শব্দটা প্রায় ইউজ করা হয়, প্রায় বলা হয়। তার মানে কি আসলে আপনারা জেতেনি, মানে জামাতের এই জোটটাতে এটা আগে থেকেই ঠিক ছিল, শুধু শুধু মধ্যপন্থার দল হব বা আমরা মধ্যপন্থার একটা আলাদা একটা জায়গা তৈরি করব, প্ল্যাটফর্ম তৈরি করব, এগুলো আসলে জনগণকে একটা এর মধ্যে রাখা হয়েছিল, ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছিল? স্যার না, এই অভিযোগগুলো অমূলক এবং এগুলো কিছুটা কুৎসামূলক আমার কাছে মনে হয়েছে, যেগুলো আপনি বললেন। এনসিপি তার মধ্যপন্থা থেকে এক চুলো নড়ে নাই, এবং আপনি যদি তার একটা দলের কর্মসূচি দেখে কথা বলবেন, তাই না? তো ঘোষণা হয়েছে, ভাই বলেছেন যে ঘোষণাপত্র আসে নাই। আমাদের ঘোষিত, আপনি আমাদের ওয়েবসাইটে যান, ঘোষিত ঘোষণাপত্র আছে, কর্মসূচি আছে 24 দফা। ইলেকশন উপলক্ষে আমরা আরও নির্বাচনী ইশতেহার দেব, তার মধ্যে থেকে আপনি দেখবেন যে এই দলের আইডিওলজিক্যাল পজিশন কোন দিকে। আমরা তো এখনো মধ্যমপন্থা, মানে বাংলাদেশে যে কালচারাল ডিভিশন, এইটাকে ছাপিয়ে ঊর্ধ্বে গিয়ে একটা রাষ্ট্রকেন্দ্রিক রাজনীতি করতে চেয়েছি। রাষ্ট্রটা করাটা আপনার খুব জরুরি, মানে এই বামপন্থা ডানপন্থা করার চেয়ে আপনাকে একটা স্টেট হয়ে ওঠাটা আগে ইম্পর্টেন্ট। আমাদের এখানে স্টেট আমরা এখনো হইতে পারি নাই, মানে সেভাবে দেখবেন আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে না, বরং আমরা আসলে আওয়ামী লীগ অমুকপন্থী দল, বিএনপি অমুকপন্থী দল, জামায়াত ইসলাম অমুকপন্থী দল, এইভাবে কথা বলে অভ্যস্ত এবং আমরা আসলে ব্যক্তির উপর নির্ভর করতে চাই, প্রসেসটাকে কম গুরুত্ব দিই। তো এইগুলো থেকে এনসিপি বের হয়ে আসতে চায়, এবং এনসিপির কোনো ইনসিকিউরিটি নাই বলেই তার অসুবিধা হচ্ছে না যে ইসলামপন্থী দলগুলোর সাথে একটা নির্বাচনী অ্যালায়েন্স করতে। এবং সেই নির্বাচনী অ্যালায়েন্সে আপনি দেখবেন যে তারা এই অ্যালায়েন্স আসলে কি কর্মসূচি দেবে, তারা তো একটা ঘোষণা দিবে, আজকে সংবাদ সম্মেলন হয়েছে, আরও হবে, তারা একটা নির্বাচনী ইশতেহার দেবে কিংবা কতগুলো পয়েন্টস দেবে যে আমরা এগুলো অগ্রাধিকার দেব। ইতিমধ্যেই আমরা সংস্কারকে অগ্রাধিকার ধরে নিয়েছি, যেগুলো জুলাই সনদে আছে এগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা একসাথে কাজ করব। ফলে আপনাকে এই চর্চার মধ্যে আসতে হবে যে বিভিন্ন মতাদর্শের দল কতগুলো কমন ইস্যুতে ঐক্যবদ্ধ হইতে পারে বা এক হতে পারে। এটা সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় চর্চা আছে, আমাদের দেশে এটাকে মানে খুব বেশি একই ধরনের আইডিওলজি সাবস্ক্রাইব না করলে একসাথে যেন হওয়া যায় না, এরকম একটা প্রচলিত ধারণা আছে। এইটার বাইরে এনসিপি আসতে চায়। এবার আসেন আপনার বিএনপি জামায়াতে বিলীন হয় নাই, এই কথাটা সম্ভবত আপনি বলেছেন এর আগে। এটা কারণ হচ্ছে যে বিএনপির কাছে বেশি আসন ছিল, কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলাম বিএনপির ক্যাবিনেটের দুটো গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি ছিল তাদের। এমনকি গত 15 বছর যখন বিএনপি রাস্তায় নামতে পারতো না, আজকে বিএনপিকে দেখে মনে হয় যে বিএনপির দলের লোকের অভাব নেই, বাংলাদেশের জনসংখ্যার চেয়ে বিএনপি দলের লোকের সংখ্যা বেশি, এরকম মনে হয় মাঝে মাঝে। কিন্তু গত 15 বছর বাস্তবতা এটা ছিল না। আপনি ভিডিও ফুটেজগুলো দেখেন, বিএনপি অফিসের সামনে 3-4-5 জনের বেশি কেউ দাঁড়িয়ে থাকতে পারতো না। এটা আমি বিএনপিকে নিন্দা করছি না, এটা বাস্তবতা ছিল। আওয়ামী লীগ আপনাকে এইভাবেই ক্র্যাকডাউন করতো, এইভাবেই আপনাকে মানে ধরপাকড় করতো। তখন বিএনপির বহু কর্মসূচি জামায়াত ইসলাম বাস্তবায়ন করে দিয়েছে, এটা কে না জানে। তাহলে তখন কি তাহলে বিএনপি জামায়াতের পেটের ভিতরে ঢুকে গিয়েছিল? যায় নাই তো। আজকে তো তার দলীয় রেজিলিয়েন্স আছে বলে তো সে আলাদা দাঁড়িয়ে থাকতে পারছে। জামায়াত এরকম আলাদা তার মতো করে আছে। আমরাও এখন একটা ইলেকটোরাল অ্যালায়েন্সে গেছি এবং এর বাইরেও আমাদের সাংগঠনিক কার্যক্রম চলছে, আমরাও সেটা চালিয়ে যাব। হ্যাঁ, ফলে এটা কোনোভাবেই বিলীন হয়ে যাওয়া না কিংবা কোনোভাবেই রাজনৈতিক মৃত্যু তো নাই। কারণ আপনারা যেটা বললেন যে ক্ষমতা না জনতা, এটা যখন আমরা বলি, আর আপোষ না সংগ্রাম, এখানে তো কোনো আপোষ করা হয় নাই। মানে এই জোটে যাওয়া মানে তো আপোষ করা না, সমঝোতা তো নেগোসিয়েশন। সমঝোতা আর সারেন্ডার তো এক ব্যাপার না। আপনি তো সারেন্ডার করছেন না, আপনি সমঝোতা করছেন, এবং সমঝোতা খুব খারাপ কিছু না। আপনাকে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হয়, আন্ডারস্ট্যান্ডিং বেটার টার্ম। কিন্তু এনসিপি কে কেন যেতে হলো? আমি যদি সারওয়ার তুষার আসলে একদম শুরু থেকেই এই প্রশ্নটা মানে প্রায় করি যে আসলে এনসিপি কে কেন যেতে হলো? এনসিপি কি স্বতন্ত্র একটা দল হিসেবে তৈরি হতে পারতেন না? এনসিপি স্বতন্ত্র দল ছিল, এনসিপি স্বতন্ত্র দল এখনো আছে, এনসিপি স্বতন্ত্র দলই থাকবে। কিন্তু এনসিপি এই নির্বাচনী অ্যালায়েন্সে যাবে না কেন? এই যে বলছেন যে কেন যেতে হলো, এনসিপির যাওয়াতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে? কোনো মহাভারত অশুদ্ধ হয় নাই, বরং এনসিপি একটা প্র্যাগমেটিক এবং খুব সাহসী সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের প্রত্যেকটা মানে যারা সম্ভাবনাময় নারী ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু দল ছেড়ে চলে গেছে। আবার মাত্র দুজন, হ্যাঁ, তাসনিম জারা এবং তাসনুভাজ, এবং যারা আছে তারা কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছে না। যারা মানে এটাকে এইভাবে ফ্রেমিং করা হচ্ছে যে আপনার নারী নেত্রীরা সব চলে গেছে, নারী নেত্রীরা সব যায় নাই। আজকে আমাদের একজন নারী নেত্রী এই সংবাদ সম্মেলনে ঠিক জামায়াত ইসলামের আমিরের পেছনে বসা ছিলেন, আপনি হয়তো দেখেছেন। ফলে আমাদের ওই সাহস আছে আমাদের নারীদের যে আমরা আমাদের কিছু, আমরা তো ধরেন এরকম শর্ত জামায়াত আমাদেরকে দেয় নাই, বা আমরা ওই জোটে যাচ্ছি সুতরাং নারী নিয়ে যাব না,
কিংবা মানে তারা যেভাবে পছন্দ করে সেভাবে নিয়ে যাবো সেরকম কিন্তু হয় না। আমরা আমাদের আগে যেরকম ছিল আমাদের মনিরা শারমিন এখনো সেরকমই আছে। আজকে সংবাদ সম্মেলনে তিনি বসা ছিলেন দ্বিতীয় সারিতে, ফলে আমরা আমাদের মতোই থাকবো। তিনি নির্বাচন কমিটিতে চলে গেছেন, তিনি নির্বাচন কমিটির সেক্রেটারি। হ্যাঁ, ফলে যেভাবে বলা হচ্ছে যে নারী নেত্রীরা সব চলে গেছে, ব্যাপারটা একেবারেই এরকম না, বরং আমাদের অঙ্গ সংগঠন কেন্দ্রীয় কমিটি বেশিরভাগতে নারী নেত্রীরা সবাই দলের সিদ্ধান্তের সাথে একমত আছে, ঐক্যমত্য আছে। দুজনের ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতে পারে, এটা যে কোনো বড় দল আপনার এক দুইজন সব সিদ্ধান্ত, আমরা যদি আজকে বিএনপির সাথে জোট করতাম সেটাও কারো না কারো মনোপুত হতো না, তখন একই সিদ্ধান্ত নিতে পারতেন, তাই না? ফলে এটা সবসময় হবে। এবং আপনি দেখবেন যে মূল বিষয়টা কি, যে আপনারা বলছেন যে রাষ্ট্র সংস্কার পরিবর্তন, এখন এই রাষ্ট্র সংস্কার এই পরিবর্তন ইত্যাদি করতে গেলে আপনাকে তো ফ্রেমওয়ার্কের মধ্যে থাকতে হবে। ফ্রেমওয়ার্কটা কি? ফ্রেমওয়ার্কটা হচ্ছে যে আগামীতে এই ইলেকশনের পরে একটা মানে পার্লামেন্টারি ফ্রেমওয়ার্ক তৈরি হবে, এই পার্লামেন্টে এনসিপিকে থাকতে হবে। কিন্তু আপনি নির্বাচন কমিশন সহ সার্বিক যে রাজনীতি আপনি দেখতে পাচ্ছেন সেখানে এটা আসলে দ্বিদলীয় মেরুকরণ হয়ে গেছে, আপনি পছন্দ করেন আর না করেন। এবং এটা সত্য, এটা আমরা অবশ্যই স্বীকার করব যে 1 বছর হওয়ার আগে এখনো আমার দলের বয়স কত, 8-9 মাস। আপনি ইলেকশন করবেন তখন বয়স আসলে 1 বছরও হবে না, 1 বছর কম সময়। এই সময় যতটা শক্তিশালী সংগঠন করার কথা ততটা শক্তিশালী সংগঠন এনসিপি হয় নাই, কিন্তু এনসিপি এখনো একটা গ্রোয়িং সংগঠন। ফলে এই গ্রোয়িং সংগঠন আমাকে এর মধ্যে দিয়ে এবার এই নির্বাচনের এই পুলসিরাতটা পার হতে হবে, এই টানেলটা পার হতে হবে। ফলে আপনাকে কেউই যেখানে একা নির্বাচন করছে না, কোনো দল, বিএনপি একক নির্বাচন করছে, এত বড় দল করছে না, জামায়াত ইসলাম একক নির্বাচন করছে না, তাহলে একক নির্বাচন করার বার্ডেনটা কেন এনসিপির উপরে? এটা একটা ট্র্যাপ। এই ট্র্যাপটা কি, যে আপনি একক নির্বাচন করে সারা দেশে এন্টায়ার এস্টাবলিশমেন্ট পুরো নির্বাচনটাকে দ্বিদলীয় মেরুকরণের মধ্যে বিভক্ত করে এনসিপিকে আসলে মূলত ওয়াইপ আউট করা। কারণ আপনি যখন একটা জোয়ার তুলবেন দ্বিদলীয় দুই দলের দুই মার্কার উপরে, তখন এনসিপিকে মানুষ ভালোবাসলেও এনসিপি সেই পরিমাণ অ্যাটেনশন পাবে না। তার কারণ হচ্ছে যে এখানে অর্থের ব্যাপার আছে, এখানে পেশি শক্তির ব্যাপার আছে। আমাদের নির্বাচনের কালচার কি চেঞ্জ হয়েছে? কিছু চেঞ্জ হয় না, ফলে আগের মতোই আছে। এখন সেই কারণে আপনাকে মানে নতুন হওয়া মানে পুরনো সবকিছুকে বাদ দিয়ে দেয়া না, পুরনো পেটের ভেতর থেকেই নতুন জন্মায়, ঠিক আছে? এবং কোথাও আমরা 100% দুমড়ে মুচড়ে ফেলে দিতে পারি না। ফলে আপনাকে এইটা সাহসের ব্যাপার যে আপনাকে ডিল করতে হবে, এটা মোলাকাত করতে হবে। এবং আপনারা এক ধরনের ডিল করে একটা নেগোসিয়েশনের মাধ্যমে আপনারা জামাতে ইসলামের সাথে জোট করলেন, এটাই তো ডিল শব্দটা এখানে ডিল করা মানে মোকাবেলা বোঝাচ্ছে, যে আপনাকে মোকাবেলা করতে হবে। মোকাবেলা করতেছেন কার সাথে? বিএনপির সাথে। নো, আপনি ধরেন এই যে আমাদের দেশে ইসলাম প্রশ্ন আছে, আমাদের দেশে জামায়াত ইসলাম নিয়ে একটা দীর্ঘদিন ইট ইজ আ কোয়েশ্চেন, আমি বলি যে যেমন ধরেন জিউইশ কোয়েশ্চেন, যেমন বলা হয় আপনার প্যালেস্টাইন কোয়েশ্চেন, মানে যে জিনিসটা আপনার সমাজে অনেকদিন ধরে আছে এবং ভুলভাবে ডিল করার কারণে সে আরো শক্তিশালী হয়েছে, এইটা তো আপনার সমাজের মধ্যে আছে। তাহলে আপনি তাকে তো বাদ দিতে পারছেন না, বরং যে কায়দায় তাকে আপনি মোকাবেলা করতে চেয়েছেন জামায়াত ইসলামকে, সেটা কি তাকে শক্তিশালী করে নাই? এনসিপি একটা ডিফারেন্ট ডেমোক্রেটিক রাস্তায় জামায়াত ইসলামকে ডিল করতে চায়। সেটা হচ্ছে তার যেখানে আমাদের প্রয়োজন সেখানে আমরা তার সমালোচনা করব, এট দ্য সেম টাইম আমরা তাকে একঘরে করে রাখতে চাই না। একঘরে করে রাখতে চাই না, এই কারণে আপনাদের মানে যদি আমি বলি একটুখানি মানে কষ্ট লাগে বলতে, তারপরও বলতে চাই যে পোশাক আশাকে, এনসিপি নেতাদের পোশাক আশাকেও জামাতের মানে ছোঁয়া লেগে গেছে, এমনটাই কিনা? অবশ্যই খুব মানে আমার মজা লেগেছে জিনিসটা দেখে। মোশাররফ আহমেদ ঠাকুর, সংক্ষেপে 30 সেকেন্ডে কি আপনি শেষ করতে পারবেন এই বিষয়টা নিয়ে? না হলে আমি বিরতির পরে এসে আপনাকে 30 সেকেন্ডে শেষ হবে না। আমি একটা বিরতি নিতে চাই। দেশ সাম্প্রতিকে দর্শক ফিরে এসে থাকছে বিস্তারিত। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনায় চলে যেতে চাই, শুরুতেই মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছেই চলে যেতে চাই। আমরা জোট নিয়ে কথা বলছিলাম, সারওয়ার তুষার ইতোমধ্যে তাদের অবস্থানটা স্পষ্ট করেছেন যে তারা আসলে জামাতে বিলীন হননি, এবং এর আগেও তো বিএনপি জামাত জোট হয়েছে, এতগুলি বছর আপনারা একসঙ্গে কাটিয়েছেন, একসঙ্গে নির্বাচন করেছেন, বিরোধী দল কখনো সরকারি দল, কখনো মন্ত্রিত্ব তুলে দিয়েছেন জামাতের হাতে, জামাতের গাড়িতে বাংলাদেশের পতাকাও আমরা দেখেছি। তো সেক্ষেত্রে তখন তো এত কথা হয়নি, এখন এত কথা হচ্ছে কেন? এই বিষয়টিও কিন্তু আলোচনার মধ্যে আছে। মোশাররফ আহমেদ। ধন্যবাদ। শুনেন, মন্ত্রিত্ব তো কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা কম গুরুত্বপূর্ণ এটা তো বোঝানো যাবে না। এখানে সমাজ কল্যাণ এই মন্ত্রণালয় ঠিক আছে, এখন অনেক গুরুত্বপূর্ণ। তো আমি আসি এখানে যে আজকে যে ঘটনাটা ঘটলো সেটা দেখবেন জামায়াত 179, খেলাফত 20, খেলাফত মজলিস 10, এবি পার্টি 3, বিডিপি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2, এলডিপি 7, নেজাম ইসলামী পার্টি 2 আর এনসিপি 30। তো এখন এই জায়গায় ডক্টর ইউনূস স্যারের যে নৈতিক অবস্থানগত পরাজয় যেটা হলো, তিনি গত 1 বছরের বেশি সময় ধরে
বা 14, 15, 16, 17 মাস ধরে উনি ডাকছেন বিএনপি, জামাত, এনসিপি। এনসিপিকে তৃতীয় পজিশন দিয়ে ডাকলেন। আর এনসিপি জামাতের সাথে জোটে গেল 30 আসন নিয়ে, যে খেলাফত ইসলামী আন্দোলনকে 35 আসন দেওয়ার পরে সেই জোটে থাকে না। কথা বলছেন তো স্যারের যে ইউনূস স্যারের যে নৈতিক যে অবস্থানটা ছিল ডক্টর ইউনূসের, সেই নৈতিক অবস্থানটা যে তিনি গত 1.5 বছর ধরে 17 মাস ধরে উনি এনসিপিকে তৃতীয় পজিশন, বা আমি মনে করলাম 3টা পার্টির, তৃতীয় না, প্রথম 3টা পার্টির একটা 1 নম্বর হতে পারে, উনি মনে করে থাকতে পারেন এক, অসুবিধা তো নেই, প্রথম 3টা পার্টির একটা এনসিপিকে, আর অন্যগুলোকে সবগুলোকে একসাথে, বাকি 22টা পার্টি একসাথে, তো বা 26টা পার্টি একসাথে। তো সেইখানে আপনি দেখুন যে ডক্টর ইউনূস স্যারের তো এটা নৈতিকভাবে পরাজয় হলো একটা। আরেকটা হলো যে আমি আপনাকে বলছি যে সারোয়ার তুষারের যে বক্তব্যটা আসছে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি না, আমাদের বাংলাদেশ উপমহাদেশে তো ব্যক্তিকেন্দ্রিকতা আছে ব্যক্তিকেন্দ্রিকতা। 86 সালে যদি বিএনপি নির্বাচনে চলে যেত, এরশাদ হয়তো এইভাবে পরাজয় হতো না, 90 হইতো না। বিএনপি যদি এই দেশনেত্রী খালেদা যদি জেলে যাওয়া রিস্ক না নিতেন, তাইলে হয়তো 24 এভাবে হতো না। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে চেম্বারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠ দলের, তো সংখ্যাগরিষ্ঠ দলের চেম্বারলেন নিয়ে যখন একেবারেই ব্রিটিশ একেবারে ডুবন্ত অবস্থায় ব্রিটেন, তখন সংখ্যালঘিষ্ঠ দলের নেতা উইনস্টন চার্চিলকে প্রধানমন্ত্রী করা হলো, সংখ্যালঘিষ্ঠ, এবং তিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রিটেনকে নিয়ে ঘুরে দাঁড়ালেন। আপনি দেখবেন আমেরিকায় যেটা রুজভেল্টের নেতৃত্বে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো, এবং রাশিয়ায় স্টালিন, এই যে 3জন মিলে যে হিটলারকে রুখে দেওয়ার যে বিষয়টা, এখানে ব্যক্তি অনেক বড় একটা ফ্যাক্টর। ব্যক্তিত্ব, সাহস, ধৈর্য, সহিষ্ণুতা সবকিছু মিলিয়ে তো একটা ব্যক্তিত্ব। আমরা প্রত্যেকেরই এই জিনিসগুলোর ইন্ডিকেটরের যে প্যারামিটার, আমি যতটুকু বুঝি আসলে মোশাররফ আহমেদ ঠাকুর, সেটি হলো প্যারামিটার ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু সারওয়ার তুষাররা বা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটা অভিযোগ আছে যে প্রশাসন শুরু থেকে নির্বাচনের আগে থেকেই মানে প্রথম থেকেই একটি দলের প্রতি বিশেষ আকর্ষণ বা বিশেষ মনোযোগ দিয়ে আছে, এবং ওসমান হাদির মৃত্যুর পর থেকে তারা নিজেদেরকে একটুখানি মানে ইনসিকিউর ফিল করেছে, নিরাপত্তাজনিত মানে তাদের কাছে মনে হচ্ছে শঙ্কায় তারা থেকেছে, এবং সেই সময় আসলে তাদের কাছে সবচেয়ে ভালো অপশন জামায়াতে ইসলামী মনে হচ্ছে, যেখানে তারা হয়তো বা একটু নিরাপত্তা মানে আমি আসলে বিশ্বাস করতে চাই না যে দলটি জুলাই অভ্যুত্থানে বুক পেতে দিয়েছে গুলির সামনে, সে দলটি মৃত্যু ভয়ে ভীত হয়ে কোনো জোটে যাবে, আমি সেটা বলছি না, সেটা আমি বলছি না, কিন্তু অনেকের পক্ষ থেকে এই ধরনের কথা শোনা যায়। কিন্তু এই যে বিএনপি জোট, এই জামাতে ইসলামের সাথে জোটটা না হয়তো বিএনপির সাথেও জোট হতে পারতো, বিএনপির সাথে কি তারা কথা বলে নাই? আমি আপনাকে বলি, এনসিপি বা ডক্টর ইউনূস গভর্নমেন্ট, এদেরকে যদি কোনো ফ্যাসিবাদের দোসর আজকে অ্যাটাক করতে আসে, আমি যত মতাদর্শগত বা মতের অমিল বলি, আমরা আলোচনাটা করি, ভিন্ন মত করি, আমি কি বিএনপির ছেলেরা কি সবার আগে বুক পেতে দাঁড়াবে না সারওয়ার তুষারের সামনে? অবশ্যই এখনো ডক্টর ইউনূসের উৎখাতের জন্য যদি আজকে ফ্যাসিবাদী ষড়যন্ত্র হয়, বিএনপি কি দাঁড়াবে না ডক্টর ইউনূসের পক্ষে? অবশ্যই, যেহেতু ডক্টর ইউনূসের কোনো বিরোধী দল নাই, তো সেইখানে আমাকে তো তার এইটা ধরাই দিতে হবে। অপোজিশনের যে কাজটা সেটাও আমাকে করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। সারওয়ার তুষার, আপনি 30 সেকেন্ডে কিছু একটা বলে শেষ করে দিলে আমার জন্য সুবিধা হয়। নির্বাচন জানি না যে ভাই একটা চমৎকার শেষে একটা ভালো কথা বলেছেন যে পাওয়ার পার্টি অপোজিশন সবকিছু রোল প্লে করতে দিতেছে, এটাই সমস্যা। কিন্তু মানে আপনি when you want to take everything, এটাই প্রবলেম। বরং ডেমোক্রেটিক স্পেসটা ওপেন রাখা উচিত। ব্যক্তি যেমন ইতিহাসে গুরুত্বপূর্ণ, আমরা বলেছি যে একটা সিস্টেম ডেভেলপ করা ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে তারেক রহমান সাহেব এতদিন পরে দেশে এসেছেন, আমরা সবাই খুশি, আমরা সবাই এটাকে ওয়েলকাম করেছি, কারণ তিনি তো একজন নির্যাতিত ব্যক্তি। কিন্তু যেভাবে নির্লজ্জভাবে যারা তার
কোমর ভাঙাকে একসময় সেলিব্রেট করেছিল, তারা আজকে তার স্বদেশ প্রত্যাবর্তনকে তাকে মাথায় তুলে মহাপুরুষ বানাচ্ছে, এটা কিন্তু খোদ তারেক রহমান সাহেবের জন্য সমস্যাজনক। যেই পত্রিকা বা যে ব্যক্তিরা মানে এভাবে তাকে ক্রিমিনাল হিসেবে ফ্রেমিং করেছে পুরো পৃথিবীর সামনে, আজকে তারা গিয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রোগ্রামে গিয়ে বলছে যে আপনি দেশে আরো 2 মাস আগে আসলে দেশ আরো 2 মাস আগে স্থিতিশীল হইতো। এই যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র ডেভেলপ না করে আপনি একজন ব্যক্তির উপর নির্ভর করতে চাচ্ছেন এবং আপনার পুরনো অবস্থান নিয়ে আপনার কোনো মানে অ্যাসেসমেন্ট নাই, এটা কিন্তু প্রবলেম। আমরা এটা সমালোচনা করছি। আদারওয়াইজ তারেক রহমান সাহেবের মধ্যে আমরা যে পজিটিভ ভাইব দেখতে পাচ্ছি, আমরা তার প্রতিদ্বন্দ্বী দল হলেও আমরা এটা অবশ্যই সবসময় পজিটিভলি দেখব। অসংখ্য ধন্যবাদ সারওয়ার তুষার। আমরা আশা করি নির্বাচন পর্যন্ত এই রাজনৈতিক সহনশীলতা এবং সহাবস্থান বজায় থাকবে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকে আমার হাতে একেবারে সময় নেই। দর্শক, এই ছিল আজকের মতো দেশ সাম্প্রতিকে। আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।